আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আমি আপনাদের সামনে এই মুহূর্তে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা আমাদের মাঝে একটা ভ্রান্ত ধারণা এসেছে ডক্টর ইউনূস সরকার আমলে স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে পারবে এমন একটা বিষয় নাকি প্রকাশিত হয়েছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের ভ্রান্ত ধারণাটা আমি আলোচনা করব, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি স্ত্রীর অনুমতি অথবা সালিসি পরিষদের অনুমতি ছাড়া যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে স্ত্রী চাইলে আইনগতভাবে কি কি ব্যবস্থা নিতে পারবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদের বাংলাদেশে বর্তমানে বহু বিবাহর প্রচলনটা আছে। একজন ব্যক্তি তার এক স্ত্রীকেই ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে না, ভরণ পোষণ না দিতে পেরেও প্রতি জেলায় জেলায় একটা করে বিয়ে করে, অথবা তার যখন মন চায় তখনই বিয়ে করে। স্ত্রী বাধ্য হয়ে সংসারে থেকে চলে যেতে বাধ্য হয়, অর্থাৎ স্ত্রী ভরণ পোষণ ভালো করে না দিলে খাবার বা যে সুযোগ সুবিধা বা স্ত্রী হিসাবে যতটুকু অধিকার না পেয়ে স্বেচ্ছায় সজ্ঞানে একসময় এই স্বামীকে ত্যাগ করে সে চলে যায়। এখন কথা হচ্ছে যে এমন ঘটনা তো ঘটতেছে, এই ঘটনাগুলা যেন না ঘটে সেই কারণে সুনির্দিষ্ট আইন কি আছে কি না? হ্যাঁ, সুনির্দিষ্ট আইন আছে। যদি আমাদের সমাজে কোনো ব্যক্তি কোনো স্ত্রী থাকা অবস্থায় আবার বিয়ে করে, সেটা আপনার ইউনিয়ন পরিষদে আবেদন করতে হবে। ইউনিয়নের যে চেয়ারম্যান, তিনি স্ত্রী পক্ষের প্রতিনিধি এবং স্বামী পক্ষের প্রতিনিধি নিয়ে একসাথে বসে আদৌ কি স্বামীর দ্বিতীয় বিবাহ করা সঠিক কিনা বা উচিত হবে কিনা সেই বিষয়ে একটা রায় দিবেন, এবং সেটা লিখিত আকারে দিতে হবে। তারপরে স্ত্রী অনুমতি, যদি ব্যক্তিগতভাবে অনুমতি নাও দেয়, তারপরেও স্বামী দ্বিতীয় বিবাহ করলে সেই বিবাহের ক্ষেত্রে স্ত্রী কোনোভাবে আদালতে মামলা মোকদ্দমা বা কোনো ঝামেলা তৈরি করতে পারবে না। দেখেন, আমাদের সমাজে যেই বহু বিবাহ বা একাধিক স্ত্রী বিয়ে করা, একাধিক স্ত্রী রাখা, সেটা যদি সমানভাবে সবাইকে সম অধিকার দেওয়া যায়, তখন একাধিক বিয়ে করা বা একাধিক স্ত্রী থাকাটা কোনো দোষের কিছু নয়। এবং স্ত্রীর অনুমতি নিয়ে এবং সার্বিক সামাজিক যে প্রেক্ষাপট, এই সমাজের অনুমতি নিয়ে যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে সেটা তো মানানসই। যদি এমনটা না হয়, বাংলাদেশে যে আইন ব্যবস্থা আছে, সে আইনে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আশা করি আপনাদের মাঝে কিছু ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে। বাংলাদেশে প্রচলিত মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া বা সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা একটি আইনগত শাস্তিযোগ্য অপরাধ। এখন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া এবং সালিসি পরিষদের অনুমতি ছাড়া, এই জায়গায় জাস্ট সংসদ বর্তমান যে আইনটা সংশোধন করছে, সেই জায়গায় প্রথম স্ত্রীর অনুমতির ব্যাপারটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু সালিসি পরিষদের অনুমতির ব্যাপারটা রয়ে গেছে। এই এতটুকুই পরিবর্তন হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু আমাদেরকে অনেকে এসে বলে যে স্যার, আমার নাকি বা স্ত্রীর অনুমতি ছাড়াই আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো। এটা আসলে ভ্রান্ত ধারণা। আর অনেক লোক আছে এই ব্যাপারটা এমনভাবে ফেসবুকে লেখালেখি হয়েছে যে মানুষ এটাকে খুব ভালোভাবেই নিয়ে নিচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে সালিসি পরিষদের অনুমতি ছাড়া যদি বিয়ে করে, সেটা শাস্তিযোগ্য অপরাধ এবং স্ত্রীর অধিকার লঙ্ঘন, প্রথম স্ত্রীর অধিকার লঙ্ঘন। এমন পরিস্থিতিতে স্ত্রী আইনগত কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে আইনগত ব্যবস্থা গ্রহণ করাটা, এইটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে যেমন সালিসি পরিষদের অভিযোগ এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা, আরেকটা হচ্ছে পারিবারিক আদালতে দেওয়ানি মামলা করা, আরেকটা হচ্ছে ফৌজদারি মামলা করা, আর আইনগতভাবে বিভিন্ন সংস্থা থেকেও সে সহযোগিতা নিতে পারে।
এখন দেখেন যে বিষয়টা, সে বিষয়টা হলো যে সালিসি পরিষদে অভিযোগ ও আইনি সহায়তা। দেখেন, অনুমতি ছাড়া যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে আপনি 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী বর্তমান স্ত্রী লিখিত অনুমতি বা সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করলে স্বামীর 1 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। বিষয়টা খেয়াল করেন, 1961 সালে পারিবারিক আইন, যেটা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, যেটাকে বাংলাদেশ অথবা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পারিবারিক আইনের মূল উপাদান হিসাবে ধরা হয়, সেটা মানে আমরা মুসলমান হিসাবে পাকিস্তান এবং বাংলাদেশে 1961 সালের এই আইয়ুব খানের আমলে যে আইনটা হয়েছে, সেই আইনটাকে মূল মন্ত্র হিসাবে ধরা হয়। এখন 1961 সালে যে আইন হয়েছে সেখানে বলা হয়েছে যে স্ত্রীর অনুমতি অথবা সালিসি পরিষদের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তার 1 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দেনমোহর ও ভরণ পোষণ আদায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনার স্ত্রী এমন হলো যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই, অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর তাৎক্ষণিক তার বাকি থাকা দেনমোহরটা দাবি করতে পারে। হ্যাঁ, দাবি করতে পারে এবং তার বিবাহ বলবৎ রেখেই সে দেনমোহরের টাকাটা চাইতে পারে, যে তোমার সাথে আমার বিবাহ তো থাকবেই, কিন্তু আমার কাবিনের টাকাটা আমাকে দিয়ে দাও। এই কাবিনের টাকাটা কিন্তু চাইলে সে দেনমোহরের কাবিনের টাকাটা, এটা তো বকেয়া যেই টাকাটা আছে, যেটা তাৎক্ষণিক তার হক হিসেবে অবশ্যই তাকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের বলবে না আমি দিব না, পরে দিব, এই কথা বলা যাবে না, তাৎক্ষণিক দিতে হবে। এই বিষয়ে সে মামলাও করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, অভিযোগ দায়ের। আপনি যদি এমন হয় কেউ তার প্রথম স্ত্রীর অনুমতি অথবা সালিসি পরিষদের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করলো, এখন এই দ্বিতীয় বিয়ে করার পরে ইচ্ছা করলে স্ত্রী ইউনিয়ন পরিষদে, অর্থাৎ পৌরসভা, ইউনিয়ন, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ওনাদের বরাবরে সালিসি পরিষদ গঠনের জন্য একটা আবেদন করতে পারেন। এই বিষয়টা হচ্ছে আপনার সালিসি পরিষদে ব্যাপারটা। এই কয়েকটা বিষয় আছে সালিসি পরিষদে। আপনি আরেকভাবে যে পারিবারিক আদালতে মামলা, আপনি ইচ্ছা করলে আপনি সালিসি পরিষদে বইসাতে এটা বিষয়ের সমাধান নাও হইতে পারে। আপনার স্ত্রী ইচ্ছা করলে এই বিষয়ে আপনার পারিবারিক আদালতে মামলা করতে পারে। তো পারিবারিক আদালতে কি মামলা করবে? 1 নাম্বার হচ্ছে সে ভরণ পোষণের মামলা করতে পারে, যে আমার স্বামী আমাকেই ভরণ পোষণ প্রপারলি না দিয়ে সে দ্বিতীয় বিয়ে করে ফেলছে। সে দ্বিতীয় স্ত্রীকে ভরণ পোষণ দিতে গিয়ে আমার পরিপূর্ণ যে আমি হক রাখি ভরণ পোষণের, সেটা আমাকে দিতেছে না। যেমন ধরুন, একজন ব্যক্তির স্ত্রীর প্রতি মাসে 20,000 টাকা ভরণ পোষণ হিসাবে স্বামীর অর্থনৈতিক অবস্থা এবং স্বামী যেরকম ইনকাম করে তার উপরে ডিপেন্ড করে। এখন একই ইনকাম রয়ে গেল, কিন্তু 2টা বউ নিয়ে নিল, তাহলে সে ভরণ পোষণ কমাই দিবে। কিন্তু ভরণ পোষণ যদি কমায় দেয় তাহলে তো অধিকার বঞ্চিত হইল কে? স্ত্রী অধিকার বঞ্চিত হইল, প্রথম স্ত্রী। এমন পরিস্থিতি যদি হয় তাহলে প্রথম স্ত্রী তার পরিপূর্ণ ভরণ পোষণের জন্য তিনি পারিবারিক আদালতে মামলা করতে পারবেন এবং তার স্বামী তাকে পরিপূর্ণ ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন। এখন অন্য স্ত্রীর ব্যাপারে সে কি সিদ্ধান্ত নেবেন, কতটুকু ভরণ পোষণ দিবেন, সেইটা ওই স্ত্রী আবার মামলা করে তার অধিকারটা ডেভেলপ করতে হবে, অথবা সে ভরণ পোষণের মামলা বা সেই বিষয়টা আবার তার ব্যাপার। যে প্রথম স্ত্রীর ব্যাপারটা হচ্ছে সেটা তো এস্টাবলিশ ছিল, তো হঠাৎ করে তো আর ভরণ পোষণটা কমাই দেওয়া যাবে না। সেই ইচ্ছা করলে ভরণ পোষণের মামলা করে তার অধিকারটা সমুন্নত রেখে পরিপূর্ণ ভরণ পোষণ নিতে পারবে। এখন হচ্ছে সেই ইচ্ছা করলে বিবাহ বিচ্ছেদ দাবি করতে পারবে। এখন দেখেন, কাবিননামার 18 নম্বর ক্লোজে অনেক সময় বলা থাকে যে স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে প্রথম স্ত্রীকে তালাক তৌফিক হিসাবে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হলো বা অধিকার দেওয়া হলো, এমন বিষয় লেখা থাকে। আরও লেখা থাকে যে যদি ভরণ পোষণ ঠিক মতো না দিতে পারে, নেশা
বড় ধরনের রোগ হয়, যৌন সংক্রান্ত রোগ হয়, যদি তার ভিতরে সেক্সুয়াল ক্যাপাসিটি না থাকে, যৌন কার্যকারিতা হারিয়ে যায়, তখন ইচ্ছা করলে স্ত্রী তাকে তালাক দিয়ে গেলে সে আইনগতভাবে কোনো ধরনের ব্যবস্থা বা দাম্পত্য জীবন পুনরুদ্ধারের চেষ্টা করলেও সে পারবে না। এখন কথা হচ্ছে যে ইচ্ছা করলে এমন যদি হয়, এমন পরিস্থিতি যদি হয় যে দ্বিতীয় বিয়ে করে ফেলে অনুমতি ছাড়া, স্ত্রী অথবা সালিসি পরিষদের অনুমতি ছাড়া, তখন ইচ্ছা করলে স্ত্রী তাকে সেপারেশন নিতে পারে, সে তালাক দিয়ে চলে যেতে পারে। এক্ষেত্রে তার কোনো ধরনের দাম্পত্য জীবন পুনরুদ্ধারে মামলা করা বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এখন হচ্ছে আপনি তৃতীয় আরেকটা বিষয়, এটা হচ্ছে ফৌজদারি আইনেও দ্বিতীয় স্ত্রী কে গ্রহণ করলে প্রথম স্ত্রীর অনুমতি অথবা সালিসি পরিষদের অনুমতি না নিয়ে যদি এমনটা করে, ফৌজদারি আইনেও মামলা করা যাবে। এখন আপনি ইচ্ছা করলে এমনটা করতে পারবে যে কেউ যদি প্রতারণা বা ধোঁকা অথবা প্রতারণার মাধ্যমে কেউ যদি বিবাহ করে, তাহলে ফৌজদারি আইনের মামলাটা আবার একটু ভিন্ন রকম। এটা দ্বিতীয় বিয়ের কথা লুকিয়ে বা প্রথম স্ত্রীর সাথে ছলনা করে যদি এমন হয় যে দ্বিতীয় বিয়ে করছে, সেটা প্রথম স্ত্রীর জানাইলই না, মানে একজনের দুইটা বউ, সে প্রথম স্ত্রী জানে না যে তার একটা বউ আছে, আবার দ্বিতীয় স্ত্রী জানে না যে সে তার আর একটা বউ আছে। এখন কথা হচ্ছে এমন যদি প্রতারণা কোনো বীরপুরুষ করে, তাহলে কি হবে, সেই জন্য মামলা হইতে পারে। এবং ফৌজদারি আইনে সরাসরি তার বিরুদ্ধে দণ্ডবিধি 1860-এর দুইটা স্পষ্ট ধারা আছে, 494 এবং 495 প্রতারণার মামলা করতে পারবে। এটা হচ্ছে বিবাহ সংক্রান্ত প্রতারণা, এই মামলা করতে পারবে এবং এটা খুব কার্যকরী আইন। এটা কিন্তু প্রমাণিত হইলে ভালোই হয়। এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে দুইজনের ক্ষেত্রে, ধরেন প্রথম স্ত্রীকে না জানে দ্বিতীয় স্ত্রী রাখলো, দ্বিতীয় স্ত্রীকে না জানে প্রথম স্ত্রী রাখলো, মানে কে যে প্রথম আর কে দ্বিতীয় কেউই জানে না, দুইজনেই দুইজনকে প্রথম মনে করতেছে। এমন প্রতারণা যদি কোনো ব্যক্তি, কোনো বীরপুরুষ করে, পুরুষ লোক দুই স্ত্রীর সাথে করে অথবা তিন স্ত্রীর সাথে করে, তখন এই দণ্ডবিধি 1860-এর 494 এবং 495 দ্বারায় মামলা করতে পারবে। এইটা তো ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটা করতে পারবে। আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মামলা করা যায়। তার মানে আমরা তো ভাবছি যে সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের জায়গা থেকেই বলতেছি যে সাধারণ মানুষ তো ভাবে যে মনে হয় এই ব্যাপারে কোনো ধরনের আইন নাই। না, যথেষ্ট আইন আছে, কিন্তু আপনারা সেই আইনটা সম্পর্কে অবগত না হওয়ার কারণেই আপনারা আপনাদের অধিকার থেকে বঞ্চিত হন। দেখেন, একটা বিষয় আছে, কথা আছে যে আপনি যদি কোনো কিছু না জেনে আপনার অধিকার থেকে বঞ্চিত হয়ে যান, এখন আপনাকে অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আইনের না। আপনি জানতে হবে, আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে হবে, তখন অবশ্যই আপনি ভালো একটা রেমিডি অথবা ভালো একটা প্রতিকার সুরক্ষা পাবেন। এটাই তো বাস্তব। নারী ও শিশু নির্যাতন দমন আইন, যদি দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, তবে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2020 অনুযায়ী মামলা করা যায়। এই যে একটা বিষয় যে নারী শিশুতে যৌতুকের বা অন্যান্য বিষয়ে মামলা করে, এই করে সেই করে, বিষয়টা এমন না। যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে, দ্বিতীয় স্ত্রীর উৎসাহের কারণে, অথবা দ্বিতীয় স্ত্রী এমন একটা চক্রান্ত তৈরি করলো, যে চক্রান্তের কারণে প্রথম স্ত্রীর উপর তার স্বামী অতি উৎসাহী হয়ে তাকে মারধর করলো, শারীরিক এবং মানসিক নির্যাতন করলো, মারধর করলো, তখন ইচ্ছা করলে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে সহ স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে। এই বিষয়টা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মাধ্যমে ইচ্ছা করলে করতে পারবে। আরেকটা, এগুলো তো আপনি ব্যক্তিগতভাবে নিজের অর্থায়নে অথবা নিজস্ব চেষ্টায় আপনি এই বিষয়গুলো আপনি করতে পারবেন। আপনি একজন আইনজীবীর মাধ্যমে এই কাজগুলো করতে হবে। আরও যে বিষয়টা, আপনি আইন সহায়তা
প্রাপ্তির একটা কিছু জায়গা আছে, যে জায়গা থেকে আপনি নারী হিসাবে, যদি আপনার স্বামী দুইটা বিয়ে করে ফেলে আপনার অনুমতি ছাড়া অথবা সালিসি পরিষদের অনুমতি ছাড়া, তখন আপনি ইচ্ছা করলে আপনার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন। এই জন্য আপনি কিছু সংস্থা আছে যে জায়গায় আপনি আবেদন করে একেবারে খরচবিহীন আপনি সহযোগিতা পেতে পারেন। মহিলা বিষয়ক অধিদপ্তর, আপনারা জানেন প্রত্যেকটা উপজেলায় একটি মহিলা বিষয়ক অধিদপ্তর আছে। এই অধিদপ্তরের যেই শাখা আছে উপজেলায়, সেখানে নির্যাতনের শিকার নারীদের আইনি সহায়তা, কাউন্সিলিং এবং বিরোধ নিষ্পত্তির জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা আছে। সেখানে জাস্ট আপনি গিয়ে আবেদনটা করবেন, আপনার বিষয়টা জানাবেন, ওনারা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। আপনি মহিলা কর্মকর্তা, মহিলা বিষয়ক একজন বিসিএস ক্যাডার যিনি এই দায়িত্বে থাকেন, প্রত্যেকটা উপজেলায় একজন মহিলা কর্মকর্তা থাকে। এটা আপনারা যদি না বুঝেন তাহলে আপনি উপজেলায় যাবেন, যে ওনাকে খোঁজার চেষ্টা করবেন। ওনার নিজস্ব রুম আছে এবং ওনার যেই সহযোগিতা সেল আছে, নারী নির্যাতন প্রতিরোধ সেল, ওই একটা ডেস্ক আছে, ওই জায়গায় যাবেন, আপনার বিষয়টা ব্যাখ্যা করবেন, ওনারা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবে। জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা নামের আরেকটা সংস্থা আছে, যেটা সরকার কর্তৃক বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পাওয়ার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করা যাবে। এই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, যেটা আপনি দেখবেন প্রত্যেকটা জেলায়, জেলা জজ কোর্টে বা জেলা কোর্টে আপনার লিগ্যাল এইড নামের একটা বড় করে একটা সাইনবোর্ড দেওয়া থাকে, মোটামুটি আদালতের ভিতরেই থাকে। তো এই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, যেটা জেলা লিগ্যাল এইড অফিস আছে, সেখানে যদি আপনি সরাসরি উপস্থিত হয়ে আপনার যে সমস্যা, এই সমস্যাগুলো আপনি উপস্থাপন করেন, তারা লিখিত আকারে আপনার কাছ থেকে একটা অভিযোগ নেবে এবং আপনাকে সহযোগিতা করবে, আইনগত আপনার আইনি সুরক্ষা রক্ষা করার চেষ্টা করবে। বাংলাদেশে বহু বিবাহের ক্ষেত্রে বর্তমানে যে প্রথম স্ত্রীর অনুমতির ব্যাপারটা শিথিল করা হয়েছে, এবং আপনি অবশ্যই এই জন্য অতি উৎসাহী হওয়া যাবে না। আপনাকে প্রথম স্ত্রীর অনুমতি না নিলেও আপনাকে যে একটা সালিসি পরিষদ আছে, আপনি কেন দ্বিতীয় বিয়ে করা আপনার জন্য দরকার, সেই বিষয়ে আপনি স্থানীয় চেয়ারম্যানের কাছে আবেদন করবেন। চেয়ারম্যান উভয় পক্ষের দুইজন স্ত্রী এবং স্ত্রী পক্ষের এবং আপনার পক্ষের দুইজন ব্যক্তির সাথে একটা পরিষদ গঠন করে 5 জনের পরিষদে সংখ্যাগরিষ্ঠতার উপরে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সত্যি কি আপনার বিয়ে করা প্রয়োজন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, পাশাপাশি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং প্রতিনিয়ত আপনাদের কাছে আমি আইনি বিষয়ক অনেক ভিডিও দিব, যার মাধ্যমে আপনারা বর্তমানে অনেক বিষয় নিয়ে, যেগুলো আপনাদের সামনে জটিলতা দেখা দেয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যা আপনারা দেখলে আপনাদের ভিতরে আইন বিষয়ে সচেতনতা তৈরি হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।